ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এক্সেল ব্যবহার করে স্যালারি শিট, তারপরে রেজাল্ট, তারপর পাস ফেল এইগুলো বের করবেন। তারপরে এক্সেলের যাবতীয় শর্টকাট এবং এক্সেল দিয়ে কি কি কাজগুলো করা যায় যাবতীয় সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমাদের যদি এক্সেলে স্যালারি শিট তৈরি করতে হয় তাহলে সর্বপ্রথম যে তথ্যটা লাগবে সেটা হলো একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট তৈরি করার জন্য ২৬ সালের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্যগুলো ধাপে দেওয়া হলো। মৌলিক ও প্রয়োজনীয় তথ্য, বেসিক রিকোয়ারমেন্ট। স্যালারি শিটের সাধারণত নিম্নলিখিত কলাম বা তথ্য থাকা বাধ্যতামূলক: কর্মচারীর নাম, পদবি, আইডি নম্বর, যোগদানের তারিখ এগুলো থাকা বাধ্যতামূলক। প্রতিষ্ঠানের তথ্য, প্রতিষ্ঠানের কোম্পানির নাম, ঠিকানা, লোগো এগুলো। সময়কাল, কোন মাস এবং বছরের বেতন তা উল্লেখ থাকবে। বেতন কাঠামো, সরকারি ২০২৬ সালের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী। এখন এখানে আছে মূল বেতন। মূল বেতন সাধারণত ৫০ থেকে ৬০%, এটা হলো বেসিক স্যালারি। তারপর বাড়ি ভাড়া আছে। বাড়ি ভাড়া হলো হাউস রেন্ট। হাউস রেন্ট হলো মূল বেতনের ২০ থেকে ৫০%। এটা কোম্পানি নির্ধারণ করে দেয় যে কত পার্সেন্ট আপনারা এটা পাবেন বাড়ি ভাড়া হিসাবে, মানে হাউস রেন্ট হিসাবে কত পার্সেন্ট আপনারা পাবেন। তো তারপরে যেটা আছে সেটা হলো চিকিৎসা ভাতা। এই চিকিৎসা ভাতা নির্দিষ্ট মাসে বরাদ্দ। এটাও ওই যে বেসিক ইনকাম, সেই বেসিক ইনকামের একটি নির্দিষ্ট পার্সেন্ট হিসাবে আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। তারপর যাতায়াত ভাড়া, এটাও ওই বেসিক ইনকামের একটা পার্সেন্টেজ হিসাবে দেওয়া থাকে। এবং অন্যান্য ওভারটাইম হিসাবে এটা দেখা যাচ্ছে যে দেওয়া রয়েছে বোনাস, ওভারটাইম, বেশি বিশেষ ইনভেস্টিভ। ২০২৫-২৬ জাতীয় বাজেটের নতুন সরকার ইনসেটিভ হার ৫ থেকে ১৫% পর্যন্ত হতে পারে। কর্তন, কর্তন হিসাবে আপনাদেরকে ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দেওয়া বাধ্যতামূলক। সরকারি স্ল্যাব অনুযায়ী কর্তন। তারপরে প্রভিডেন্ট ফান্ড, পিএফ, এটি মূল বেতনের অর্থাৎ ওই যে বেসিক আছে ওই বেসিকের 10% কর্তন করা হয়। আর অন্যান্য কর্তন এটা দেখা যাচ্ছে যে যদি অগ্রিম ঋণ থাকে, কিস্তি থাকে তাহলে কর্তন করা হয়। এটা এইভাবে হলো বেসিক। এই তথ্যগুলো যদি দেয়া থাকে তাহলে আমাদের স্যালারি শিটটা তৈরি করা যায়। তো সেজন্য আমাদের এখন স্যালারি শিট তৈরি করার জন্য আমাদের এক্সেলের ফাইল ওপেন করতে হবে। সেজন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিউ, আমরা মাইক্রোসফট এক্সেল শিটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এখানে আমরা সিরিয়াল নাম্বারগুলো লিখে দিতে পারি। আমরা অত ডিটেলসে করব না, এখানে যতগুলো তথ্য দেওয়া ছিল আমরা অতগুলো দিব না। আমরা জাস্ট শর্টকাটে একটা স্যালারি শিট তৈরি করব। সিরিয়াল নাম্বার আমরা এখানে দিয়ে যদি ১ লিখি, লেখার পরে আমরা যদি শিফট করছি কন্ট্রোল চেপে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি এবার টেনে ১০ পর্যন্ত যেই ঘর পর্যন্ত আমরা নিয়ে যাব সেই সংখ্যা লেখা হয়ে যাবে। এখন এটা যদি আমরা মধ্যখানে নিয়ে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলে মধ্যখানে চলে যাবে। তারপর এখানে আমরা ডিপার্টমেন্টটা লিখব যে কি কোন পদে আছে। অবশ্যই এটা লেখা লাগবে, কারণ এক একজনের পদবীর এক একজনের পদবীর তার কিন্তু বেতনের বেসিক ইনকাম কিন্তু আলাদা হবে। তো ডিপার্টমেন্টের আমাদের এখানে প্রথমে ধরি ম্যানেজার, ডিরেক্টর, ডিরেক্টর, তারপরে কি লেখা যেতে পারে, অফিসার, স্টাফ, পিয়ন, অফিসার,
তারপরে আমরা দিতে পারি এসই সিইও, এসইও না, সিইও, তারপরে কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, আর একটা ম্যানেজার। তো এখানে আমরা তারপরে যেটা দেব সেটা হলো বেসিক। এখানে আপনাদের উল্লেখ করা থাকবে যে বেসিক কত পার্সেন্ট। তো আমরা একটা কাজ করতে পারি, এই ঘরগুলোকে আমরা এক কালার করে দিতে পারি, যাতে এই ঘরগুলো দেখলে বোঝা যায় যে এই ঘরগুলো একটা হলো দাদার সাথে একটা নির্দিষ্ট কালার দিয়ে দিই, তাহলে এখানে বোঝা যাবে যে এই ঘরগুলো এক একটা জিনিস নির্দেশ করছে। তো বেসিক আমাদের প্রথমে এইখানে যে হলো ম্যানেজার, তার বেসিক ধরলাম ৭,৫০০ টাকা, ডিরেক্টরের বেসিক ৯,৭০০ টাকা, অফিসারের বেসিক ১১,০০০ টাকা, সরি, জি আলহামদুলিল্লাহ। আমি জি ৪৫০ টাকা। ১১,০০০ টাকা। স্টাফের বেতন ধরলাম যে হলো ৬,৫০০ টাকা। পিয়নের বেসিক বেতন ৪,৫০০। পিয়নের একটু কম ধরি, ৩,৫০০ টাকা। অফিসার, অফিসার যিনি, তার বেতন, অফিসারের বেতন ১১, এই অফিসারের বেতনটা একটু বেশি, ১২,০০০ টাকা। ম্যানেজারের বেতন ৭,৫০০। সিএসসিও এর বেতন, এর বেতনটা হলো ১৫,০০০ টাকা বেসিকই। কম্পিউটার অপারেটর যিনি আছে তার বেসিক বেতন হলো ১০,০০০ টাকা, এবং ম্যানেজার যিনি আছে তার বেতন ৭,৫০০ টাকা বেসিক। তো আমরা এইখানে দেব হলো তার হাউস রেন্ট। হাউস রেন্ট মানে যেটা বোঝায় সেটা হলো বাড়ি ভাড়া। হাউস রেন্ট মানে হলো বাড়ি ভাড়ার জন্য কোম্পানি কর্তৃক আমাকে কিছু অর্থ প্রদান করবে। এই অর্থটা হলো আমার বেসিকের দেখা যাচ্ছে ৫০% অথবা ২০%, এই অর্থটা আমাদের প্রদান করবে কোম্পানির থেকে। তো এই বেসিকের ৫০%-এর জন্য আমরা কি করব, একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হলো সমান সমান, দেওয়ার পরে আমরা এই সেলটা দিব, দেওয়ার পরে ইন্টু দিব, গুণ, ধরেন আমাদের ৫০% হলো বেসিকের, ৫০% হলো বাড়ি ভাড়া হিসেবে দিবে, তাহলে ৫০% দিলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করে দিলাম, ৩,৭০০ টাকা আমাদের এখানে দিল। এখন এইখানে দেওয়ার পরে যদি আমরা মাউসে ডবল ক্লিক করি, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা চলে আসছে। তো তারপর আমরা এখানে যে কাজটা করব সেটা হলো হাউস রেন্টের পরে আর একটা জিনিস, এই যে এই শিটে যাই, মূল বেতন, বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্সমেন্ট, অ্যালাউন্স, তার মানে মেডিকেলের জন্য
নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বরাদ্দ থাকবে। তো মেডিকেলের জন্য আমাদের কত পার্সেন্ট বরাদ্দ থাকতে পারে? MEDICAL, মেডিকেলের জন্য আমাদের বেসিকের দেখা যাচ্ছে 10% অথবা 20% বরাদ্দ থাকবে। তো সেই জন্য আমরা একটা কাজ করব, সেটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হলো সমান সমান, তারপরে এই বেসিকের ধরেন ইনটু 20% আমাদের হলো এই ই কি 20% আমাদের হলো মেডিকেলের জন্য কোম্পানি থেকে দেবে। জি ভাই। তো তারপর আমাদের যে কাজটি সেটা হলো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট অর্থাৎ আমাদের ইসের জন্য কিছু অর্থ প্রদান করে থাকে, আমাদের কি যে বলে যাতায়াতের জন্য কোম্পানি থেকে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাদের দিয়ে থাকে, সেটা হতে পারে বেসিকের 2% অথবা 5%। তো আমরা এটা করে ফেলাই সমান সমান এই যে বেসিকের ইন্টু 5%ই দিলাম, অর্থাৎ 5% যাতায়াত খরচ দিল। তো 375 টাকা আমার যাতায়াত খরচ দিয়েছে, প্রত্যেকের যাতায়াত খরচ এখানে দিয়ে দিলাম। তারপরে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা আমরা এখানে এক্সেল শিটে আসি, ওয়ার্ড শিটে আসি। এখানে অন্যান্য আছে, আদার আছে, দেখা যাচ্ছে 5% থেকে 15% হতে পারে আদার। তো আমাদের আদার ধরলাম 10%, অন্যান্য হিসাবে দিল আমাদের বেতন দিল। তো এটা একটু অন্য কালার করে দিই আদারটা। আদার হলো সরি সমান সমান এই বেসিকের 10% ইন্টু 10% সমান সমান চেপে দিলাম, এখানে আদারটা চলে আসলো। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে ক্লিক করার পরে এখানে ডবল ক্লিক করে দিলে আদারটা চলে আসবে। তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো গ্রোস স্যালারি আর নেট স্যালারি এখানে একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যর জন্য এখানে কর্তন আছে, কর্তন বাদে একটা স্যালারি আছে আর কর্তন সহ একটা স্যালারি আছে। আমরা যদি আরেকটা শীট ওপেন করি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে এই শীটটাতে আপনারা দেখতে পাবেন এই যে এখানে মেডিকেল 20%, এখানে লিখে দিছিলাম কত পার্সেন্ট করে, এখানে লেখা হয় নাই, যাই হোক আমি ওইখানে লিখে দেব। তো এই যে আদারের পরে টোটালটা হলো কত টাকা স্যালারি, আর গ্রোস স্যালারি যেটা আছে সেটা হলো বেসিক সহ যে স্যালারি সেটা হলো টোটাল সহ, আর এটা হলো টোটাল বাদে। তো আমরা এখানে যদি এই শিটে আসি, এখানে আমাদের ভুল হয়েছে, এখানে পার্সেন্টেজ গুলো লিখে দিতে হবে। হাউস রেন্ট হলো 50%, এটা বড় করে দিতে হবে। মেডিকেল হলো 20% মনে হয়, দাঁড়ান দেখে নিই। হ্যাঁ 20%, 20%, সরি পার্সেন্ট। আর ট্রান্সপোর্ট এটা হলো আপনাদের 5% ধরেছিলাম। এই লেখাটা এত বড় আসছে কেন? এই লেখাটা কি বেশি, ফন্ট কি বেশি বড় হয়ে গেছে? লেখাগুলো কত, লেখাটা এত বড় কেন? যাই হোক, আদার হলো 10%। এগুলো লেখা ছিল না, আমি লিখে দিলাম। এখন আমাদের
টোটালটা বের করতে হবে। টোটাল আমরা বোনাস কত টাকা পেলাম। তো টি টি ও টি এ টোটাল টোটাল আমাদের বোনাস কত পেলাম সেটার জন্য আমাদের সাম করতে হবে, সমান সমান এস কিউ এম, সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘরগুলো ধরে দিতে হবে, ধরে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে হয়ে যাবে। বেসিক বাদ দিয়ে যেগুলো আছে এইগুলো 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 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার। আমাদের টোটাল এই টাকাটা আমাদের বোনাস হিসাবে হচ্ছে, মানে বেসিক স্যালারির থেকে যে বোনাসটা আছে সে বোনাস। তো এইখানে আমরা যে কাজটি করব সেটি হলো গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি বলতে কি বোঝায় এটা বুঝছেন? এটা হলো আমাদের এই যে এখানে যেই সবগুলো আছে বেসিক সহ যে স্যালারিটা, এটা হলো গ্রোস স্যালারি। তো আমরা যদি এই শীটটায় দেখি, সরি এখানে দুটা শীট আছে, একটা শীটে দেখি এই যে গ্রোস স্যালারি, হ্যাঁ টোটাল প্লাস হলো বেসিক, এটা হলো গ্রোস স্যালারি। সরি এটা হলো গ্রোস স্যালারি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ট্যাক্স ভ্যাট দেওয়া লাগবে। ট্যাক্স ভ্যাট দেওয়া লাগবে, তো আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। তো ইনকাম ট্যাক্সের একটা রুলস আছে, সেটা হলো এরকম যে দেখেন ৩,০০০ টাকা, যদি ৩,০০০ টাকার বেশি আমার কম ইনকাম হয়, ৩,০০০ টাকা অথবা ৩,০০০ টাকার কম ইনকাম হয়, তাহলে আমাদের ভ্যাট দেওয়া লাগবে 0%। যদি আমাদের ইনকাম হয় ৪,৫০০ থেকে বেশি অথবা ৪,৫০০ সমান, তাহলে আমাদের 2% ভ্যাট দেওয়া লাগবে। আর যদি আমাদের দেওয়া লাগে ইনকাম যদি হয় ৬,০০০-এর থেকে বেশি অথবা ৬,০০০-এর সমান, তাহলে আমাদের ভ্যাট দেওয়া লাগবে ৪%। আর আমাদের যদি ৮,০০০-এর থেকে বেশি বা ৮,০০০-এর সমান হয় তাহলে ভ্যাট দেওয়া লাগবে ৬%। আর যদি আমাদের ১০,০০০-এর থেকে বেশি অথবা সমান হয় তাহলে আমাদের ভ্যাট দেওয়া লাগবে হলো 10%। আর যদি আমাদের ১২,০০০-এর থেকে বেশি বা সমান হয়, ১২,০০০-এর উপরে হয়, যত উপরেই হোক, তখন আমাদের ১২% ভ্যাট দেওয়া লাগবে। এটা হলো একটা নিয়ম ভ্যাট দেওয়ার। তো আমরা এই নিয়মটা এখানে লিখে ফেলি। এখানে লিখতে হবে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের এখানে পার্সেন্টেজ লেখা যাবে না, কারণ হলো এখানে আলাদা আলাদা পার্সেন্ট উল্লেখ করা থাকবে যে হলো এখানে। তো আমাদের এই সূত্রটা কপি করে আনতে পারি, আমরা এখান থেকে আবার লিখেও দিতে পারি। তো যদি কপি করে আনি, লিখে দেওয়াটাই ভালো। তো আমরা লিখব ইফ সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট সমান 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 ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে বেসিক যে সেলটা, এই সেলটা ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দেওয়ার পরে সরি একটা মিনিট ভুল হয়ে গেল আমার। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই।
না, এটা কপি করে নিন। সূত্রটা আমি বারবার করে পাঠ হয়ে যাচ্ছে, যাই হোক। তো আমাদের সমান সমান নিতে হবে, নেওয়ার পরে লিখতে হবে ইফ, লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে আমাদের লিখে দিতে হবে যে এই ব্র্যাকেট বেসিকটা আছে, এই বেসিকটা যদি আমাদের ছোট অথবা সমান সমান হয়, সমান সমান কত, 3000 থেকে 3000 থেকে ছোট অথবা সমান সমান হয়, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই বেসিকের ইন্টু 0%, অর্থাৎ বেসিকের সাথে, সরি 0% লিখতে যায়, আমার 05 হয়ে গেছে, 0%। অর্থাৎ যদি আমার 3000 টাকার কম অথবা 3000 টাকার সমান আমার ইনকাম হয়, তাহলে আমাদের 0% ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। তো তারপরে আমরা এখানে একটা কমা ইউজ করব, তারপরে আবার আমরা এটা পেস্ট করে দিব, সরি। এবার 3000 না, এবার 4500 হলে 2% দেওয়া লাগবে, 4500, 4500 লিখতে যে 4500 এর উপরে যদি হয় তাহলে C2 ইন্টু আমাদের কত পার্সেন্ট দেওয়া লাগবে, 2%। এটা কমা দিতে হবে, তারপর আবার ছোটটা বসিয়ে দিতে হবে, আবার লিখতে হবে, সরি এখানে আবার সমান সমান চলে আসছে, আবার লিখতে হবে ইফ, ইফ ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যদি আমাদের এই সেলটা যদি আমাদের 5500 থেকে বেশি অথবা সমান হয়, তাহলে গ্রেটার দেন 5500, সরি একটা ভুল হয়ে গেছে, 5500 থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমাদের গুণ হবে হলো এই বেসিকের ইন্টু 4%, আবার কমা, আবার লিখবো ইফ, ইফ ফার্স্ট ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা যদি আমার 7500, সরি 7500 এর থেকে সমান অথবা ছোট হয়, তখন আমাকে
ট্যাক্স দিতে হবে 6%। তাহলে C2 ইন্টু 6%, কমা, আবার লিখবো ইফ লেখার পরে এবার লিখতে হবে যে হলো যদি আমাদের 9,000 10,000-এর থেকে বেশি অথবা সমান হয় তাহলে 8% দিতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে এই সেলটা যদি বড় অথবা সমান হয়, বড় অথবা সমান হয় 10,000 থেকে, তাহলে কমা এই সেলটা ইন্টু আমাদের কত পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগবে, 8%। এইবার আবার কমা, কমা দিয়ে এবার আমরা লিখবো সর্বোচ্চ ইনকাম আছে 15,000, তাহলে 13,500। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এই যে এই সেলটা C2, যদি তাহলে আমাদের 10% দেওয়া লাগবে। এটা কমা দিতে হবে, আবার লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন C2 যদি এবার যদি সরি এবার যদি এর অপেক্ষায় বড় হয়, কত, 14,500 থেকে যদি বড় হয় তাহলে আমাদের 12% করে ভ্যাট দেওয়া লাগবে। তাহলে কত, আমাদের সূত্রটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন ফার্স্ট ব্র্যাকেট গুলো ক্লোজ করার পালা। যতক্ষণ পর্যন্ত এই লজিক্যাল ভ্যালু লেখাটা থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো। সরি, চলে গেছে। এবার ইন্টার প্রেস করে দিলে আমার ইনকাম ট্যাক্স আসলো 450 টাকা। এবার সবগুলোতে ক্লিক করে দিলে সবার ইনকাম ট্যাক্স চলে আসলো। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা এখানে শিটেতে যাওয়ার পরে ভ্যাট, এটা হলো একটা ভ্যাট, 5% ভ্যাট কাটা হবে। তো আমরা সেই ভ্যাটটা লিখে ফেলি। সরি, ভ্যাট হলো 5% ক্লোজ। ভ্যাট 5%, তাহলে কিসের 5%, বেসিকের 5%। তাহলে সমান সমান এই যে বেসিক ইন্টু 5%, এন্টার প্রেস করে দিলাম, এবার চলে আসলো। এবার টানা টেনে দিলে সবগুলো চলে আসলো। তারপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো টোটাল।
টোটালটা কিরকম? টোটালটা হলো এই দুটা ভ্যাট যেটা ই করলাম, কাটলাম, এই দুটা যোগফল হলো টোটাল। তাহলে এই টোটালটা হবে হলো এই দুটার যোগফল, তাহলে সমান সমান এটা প্লাস এটা, এটার, তাহলে এটা আর এটা যোগ করলে যেটা আসে সেটা হলো টোটাল। এখন নিট স্যালারি। নিট স্যালারি বলতে বোঝায় যে স্যালারিটা আপনি পাবেন, প্রাপ্য স্যালারি, ভ্যাট ট্যাক্স কেটে গ্রোস স্যালারি থেকে ট্যাক্স বাদ দিলে যে স্যালারিটা থাকে সেটা হলো নিট স্যালারি। তাহলে আমাদের গ্রোস স্যালারি যেটা ছিল সেটা হলো এটা, তাহলে নিট স্যালারি হবে সমান সমান গ্রোস স্যালারি মাইনাস এই টোটালটা বাদ দিলে নিট স্যালারিটা হয়ে যাবে। আমাদের এখানে এগুলো হলো নিট স্যালারি। ক্যামেরা অন আছে, ভিডিওর ভিতর আসে না। তো এইভাবে আমরা স্যালারি শিটটা তৈরি করতে পারবো। এখন আমরা যে কাজটা করব, এটা একটু ডিজাইন করে নেব। অল বর্ডারে যদি ক্লিক করি তাহলে সবগুলো অল বর্ডার হয়ে যাবে। এইবার একটু রং সং করে ফেলি, কালারটা একটু অন্যরকম করি। যে এখানে যেই ট্যাক্সটা আছে ট্যাক্সটা হলো ইনকাম ট্যাক্স লাল করে দিই। একটু ডিজাইন করে দিচ্ছি আর কি। এই হলো আপনাদের সে কাঙ্ক্ষিত স্যালারি শিট। তবে এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো নাম মিসিং আছে, তারপরে হলো অ্যাকাউন্ট নাম্বার, এগুলো মিসিং আছে, এগুলো আপনারা দিয়ে দিবেন। ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখলেন যে হলো কিভাবে স্যালারি শিটটা তৈরি করতে হয়। তো এরপরে আপনারা দেখবেন কিভাবে আপনাদের ছেলে মেয়েদের এসএসসি বা আপনাদের নিজেদের এসএসসি এইচএসসি রেজাল্ট যে শিটটা ছিল সেই শিটটা তৈরি করা হয়েছে বা হবে, সেটা কিভাবে তৈরি করা হলো, এই পয়েন্ট, গ্রেড লেটার, জিপিএ এবং সবকিছু নিয়ে যে শিটটা তৈরি করা হয় সেই শিটটা তৈরি করে দেখাবো। তো তার জন্য আপনারা ভিডিওটি দেখতে শুরু করুন। সর্বপ্রথম আমাদের একটা নতুন এক্সেল শিট ওপেন করে নিতে হবে। আমরা যদি এক্সেল শিট একটা ওপেন করি তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করার পর নিউ এ ক্লিক করব, ক্লিক করার পরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ক্লিক করে তৈরি করে নিলাম। এখন আমরা যদি এই শিটটা ওপেন করি তাহলে এটা একটা নতুন শিট হিসাবে ওপেন হলো। এবার এখানে যদি ফাইলে যাই, এখানে দেখেন অনেকগুলো অলরেডি আমি তৈরি করছি সেগুলো দেখাচ্ছে। আমরা যদি এই শিটটা ওপেন করি, এই শিটটায় কিন্তু পাস ফেল কিভাবে করে, তো সেই জিনিসটা দেখিয়েছিলাম। আইডি নাম্বার, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং হলো ইংলিশ এবং হলো রেজাল্ট দিয়ে কিভাবে পাস ফেল নির্ধারণ করা হয়, তো সেইটা দেখিয়েছিলাম। তো এইটাই আজকে দেখতে পারবেন। আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন, সেটা হলো সরি,
এই যে সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাডিশনাল সাবজেক্ট সহ জিপিএটা কিভাবে বের করতে হয়। তো এখানে আপনারা প্রথমে লক্ষ্য করুন যে এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, তারপর সাবজেক্ট, তারপর মার্ক, তারপর গ্রেড লেটার, তারপর গ্রেড পয়েন্ট, তারপর জিপিএ, তারপরে অ্যাডিশনাল সাবজেক্ট বাদে জিপিএ দেওয়া আছে আর অ্যাডিশনাল সাবজেক্ট সহ জিপিএ দেওয়া আছে। তো আমাদের এটা বের করার জন্য সর্বপ্রথম আমাদের নতুন এক্সেল শিটটা বের করে নিতে হবে। নেয়ার পরে এখানে আমরা আগে সূত্রগুলো ভালো করে বুঝে নিই, তারপর ওই শিটের কাজ করার সময় সহজ হবে। প্রথমে আমরা এই সূত্রটা দেখি। এই দেখেন, যদি আমাদের বাংলায় সাবজেক্টটার রেজাল্ট ইফ সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ওই সেলটা বড় অথবা সমান হয় ৮০ এর সমান অথবা বড় হয়, তাহলে আমাদের এ প্লাস হবে। আর যদি ওই সেলটায় ৭০-এর মানে এখানে বোর্ড কর্তৃক নির্ধারিত দেয়াই থাকবে যে এত থেকে এত এর ভিতর যদি হয়, তাহলে এটা কোন গ্রেডে আসবে, এ প্লাস নাকি এ মাইনাস, নাকি হলো এ গ্রেড, নাকি হলো, এখানে একটা ভুল রয়েছে, এটা হলো এ গ্রেড বড় আর এ মাইনাস হলো ছোট। এটা এ গ্রেড হবে আর এটা হলো এ মাইনাস হবে। তো এখানে বোর্ড কর্তৃক নির্ধারিত যেই পয়েন্টটা রয়েছে সে পয়েন্ট অনুযায়ী সূত্র করা হয়েছে, আর এখানে সেম সূত্রটা ইউজ করা হয়েছে। সরি, এখানে একটা ক্লিক করে গেল, এন্টার প্রেস করলাম। তো এখানে পয়েন্টটা দিয়ে ওই একই সেম সূত্র করা রয়েছে, আর এখানে হলো অ্যাডিশনাল সাবজেক্ট বাদে জিপিএটা বের করা রয়েছে, আর এটা হলো অ্যাডিশনাল সাবজেক্ট সহ। তো আমরা এই শীটটা তৈরি করে ফেলি। তো সর্বপ্রথম আমাদের নতুন একটা এক্সেল শীট ওপেন করতে হবে। এই যে নতুন শীটটা আমরা আমাদের সুবিধার্থে আমরা ওইখানে আরেকটা শীট নিতে পারি, তাহলে আমাদের জন্য সেটা সহজ হবে। এখানে যদি ক্লিক করি তাহলে নতুন শীট হয়ে গেল শীট 2। তো আমরা এখানে লিখব সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার আমরা যদি 1 লিখি, লেখার পরে এখানে একটা সিস্টেম আছে, সেটা হলো এইখানে যদি শিফট চাপার পরে আমরা যদি মাউসে ক্লিক করে এভাবে টেনে দিই, তাহলে আমরা যে যত পর্যন্ত টানবো তত পর্যন্ত লেখা হয়ে যাবে। তারপরে আমরা এখানে মধ্যখানে যদি ক্লিক করি তাহলে লেখাটা মাঝখানে চলে আসলো। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সাবজেক্ট গুলো লিখে ফেলতে হবে। সাবজেক্ট 1 নম্বরে বি এ এন জি। সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচারটা আমরা এডিশনাল সাবজেক্ট হিসাবে এখানে নেব। এখানে দিব ইসলামিক হিস্টোরি। ইসলামিক হিস্ট্রি বা ধর্ম, তাহলে এটা কি লেখা যায়, রিলিজিয়ন লিখলেই হয়। আর একটা সাবজেক্ট, এটা সায়েন্স, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স বাংলায় জেনারেল সায়েন্স তো দিয়েছি, তাহলে এটা এই একটা সাবজেক্ট দেওয়া যায় দেখি।
জিওগ্রাফিটা দিয়ে দিই। জিওগ্রাফি দিয়ে দিলাম। তো আমাদের সাবজেক্টগুলো লেখা হয়ে গেল। এরপরে আমাদের এখানে লিখতে হবে গ্রেড পয়েন্ট, গ্রেড, সরি, জিপিএ। জিপিএ বা হলো গ্রেড লেটার, গ্রেড লেটার, সরি, মার্কস। মার্কস এখানে আমরা 78 পেলাম বাংলায়, 87, 63, 87। এখানে আমাদের লিখতে হবে অ্যাডিশনাল সাবজেক্ট নামে একটা সাবজেক্ট আছে, সেটা হলো অতিরিক্ত সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্ট সেটা আমরা এগ্রিকালচারও নিয়ে অনেকে অনেক সাবজেক্ট নেই, তো আমরা এখানে অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে এগ্রিকালচারটা লিখে দিলাম। একটু বড় করে দিই, মার্কস গুলোকে মার্কস করে দিই। ঠিক আছে, এবার এবার গেট পয়েন্ট। এগ্রিকালচারে তো একটা মার্ক পাইছে, সেটা হলো ধরো 87, না, এগ্রিকালচার একটু বেশি পাইছে, 93। এবার এখানে লিখতে হবে গ্রেড লেটার। গ্রেড লেটারের এখন একটা সূত্র বসবে, সেটা হলো আমাদের সূত্রটা বসাতে হবে সমান সমান ইফ, তারপর আমাদের ওই সেলটা যদি 80 থেকে বড় অথবা সমান হয়, তাহলে ডবল ইনভার্টেড কমা এ প্লাস, তার ভিতর আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখে দিয়ে এটা কমা দিয়ে দিতে হবে। তারপর আমাদের আবার লিখতে হবে ইফ, ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সরি আমাদের লেখাটা সব চলে গেল, দেখি আমাদের এটা আনা যায় নাকি, আসছে। ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা C2 যদি বড় অথবা সমান হয় 70-এর, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে হলো এ গ্রেড। সরি, এ গ্রেড লিখতে হলে এখানে ডবল ইনভার্টেড কমার ভিতর লিখতে হবে এ গ্রেড, লেখার পর ডবল ইনভার্টেড কমা দিয়ে আবার কমা, তারপর আবার লিখতে হবে ইফ যদি আমাদের C2 C2 যদি বড় অথবা সমান হয় 60-এর, তাহলে আমাদের কি হবে, কমা এ মাইনাস, ডবল ইনভার্টেড কমা এ মাইনাস, ডবল ইনভার্টেড কমার ভিতর আটকাই দিতে হবে। আবার লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন C2
যদি আমাদের বড় অথবা সমান হয় 50-এর, তাহলে আমাদের গ্রেড হবে বি। বি গ্রেড হলো। এবার আমাদের আবার লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর আমাদের লিখে দিতে হবে সি2। সি2 যদি বড় অথবা সমান হয় কার থেকে, আমাদের 40 থেকে, তাহলে সি হবে। কমা ডবল ইনভার্টেড কমা সি ডবল ইনভার্টেড কমা কমা, আবার লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট সি2। সি2 লেখার পরে আমাদের এখানে বড় অথবা সমান সমান কত থেকে 33, তাহলে আমাদের কি হবে, পাস কিন্তু 1 পয়েন্ট অথবা টি। আরেকটা সূত্র লিখতে হবে, সেটা হলো সি2, সরি ভুল হয়ে গেল, ইফ ফার্স্ট ব্র্যাকেট সি2 যদি আমাদের খোঁচা খাবে এবার, যদি ছোট হয় অথবা সমান সমান হয় 33-এর, তাহলে এটা এফ গ্রেড আসবে। এবার আমাদের ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওই লজিক্যাল ভ্যালু এই লেখাটা না থাকবে। এবার ইন্টারপ্রেস করলে গ্রেড গুলো চলে আসছে, আমরা এখানে টেনে দিলে সবগুলো চলে আসবে। আমাদের সূত্রটা ঠিক আছে নাকি সেটা দেখার জন্য আমরা যদি একটা ফেল করাই দিই, ধরো এটা 12 পাইছে, ইন্টারপ্রেস করলাম এফ হয়ে গেল, দেখছেন? তো এটাই হলো আমাদের সূত্রর কারিশমা। তো আমরা এখানে এটা দিয়ে দেবো 6, 5, 65 দিয়ে দিলাম। সবগুলো এই প্লাস পাই দিছি। যাই হোক, তারপর আমাদের যেটা লিখতে হবে সেটা হলো গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্টেরও সেম সূত্রটা হবে সমান সমান আই এফ ই সেল, সরি ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা যদি আমার বড় অথবা সমান সমান হয় কত থেকে, 80 থেকে, তাহলে আমাদের হবে হলো 5 পয়েন্ট। ডবল ইনভার্টেড কমার ভিতর লিখতে হবে 5 পয়েন্ট, লেখার পরে এইভাবে দিয়ে ডবল ইনভার্টেড কমার ভিতর ক্লোজ করে দিতে হবে। তারপর আবার কমা, আবার লিখতে হবে ইফ, লেখার পরে এটা লিখতে হবে, লেখার পরে সি2,
C2 লেখার পরে আবার বড় অথবা সমান সমান 70, তাহলে 4.50, তাই তো? কমা দিয়ে দিলাম। আবার আমরা লিখবো ইফ ব্র্যাকেট C2 লেখার পরে এই C2 যদি আমাদের বড় অথবা সমান সমান হয় 60-এর, তাহলে আমাদের হবে 4 পয়েন্ট। এবার আমরা আবারই লিখবো ইফ C2 ফার্স্ট ব্র্যাকেট C2 যদি বড় অথবা সমান সমান হয় কত এর, 50-এর, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে 3 পয়েন্ট। লিখতে হলে এভাবে লিখতে হবে, ডবল ইনভার্টেড কমার ভিতর তারপর আবার আমরা লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন C2 লেখার পরে আমরা এখানে কি করব? এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ বড় অথবা সমান সমান। যদি 40-এর বড় অথবা সমান সমান হয় তাহলে 2 পয়েন্ট। তারপর আবার ইফ এর সূত্রটা ফিক্স করবে, ইফ C2 বড় অথবা সমান সমান কত হয়? 33, তাহলে 1 পয়েন্ট। আর একটা সূত্র লিখতে হবে, ইফ C2 সমান সমান ছোট, এবার খোঁচা খাবে ছোট, কিভাবে? ভালো। কি করছিস তো? ভিডিও বানাচ্ছি 1.5 ঘন্টার। ওকে আমাকে এক্সেলে কাম করতে হয় তাই? পরে মানে ভিডিওর ভিতরে তা ঢুকিয়ে গেল, যা ভাগ। অন রয়েছে বস? এই জায়গায় সবগুলো ভুল আছে। এখানে আমাদের গ্রেটার দেন হবে, স্মলার দেন দিয়ে দিয়েছি। এই সেলটা বড় হওয়া লাগবে।
প্রথম দুইটা ঠিক ছিল, তারপর গুলা ভুল হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ফলস লেখাটা না থাকে। এবার ক্লোজ করে দিলে 4.50 আমাদের চলে আসছে। এখানে আমরা একটু যদি টেনে দিই তাহলে সবগুলো চলে আসছে। এবার এখানে 4 পয়েন্টটা যদি আমরা কপি করি, কপি করে এখানে যদি পেস্ট করে দিই তাহলে 5 পয়েন্ট হয়ে গেছে। এখানে আমাদের কিছু একটা চেঞ্জ করতে হবে, না হলে আমাদের রেজাল্টটা বেশি হয়ে যাচ্ছে। 57 করে দিই, 3 পয়েন্ট হয়ে গেল। এবার রেজাল্টটা একটা মাপে আসবে। এবার আমরা লিখব জিপিএ উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট। ওটা ভিডিও বানাচ্ছো? হুম, কখন কেনা গেছে? 1 ঘন্টা মতো হয়েছে। আধা ঘন্টা লাগবে আরো না? আধা বানা আধা ঘন্টা পরে যাবে। জিপিএ উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট। তো জিপিএ উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট হলে এইখানে আমরা এইগুলো লিখে ফেলবো। এখানে আমাদের সাবজেক্ট আছে 8টা, এডিশনাল সাবজেক্ট সহ 9টা, কিন্তু আমাদের যোগ করতে হবে হলো সমান সমান এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট, এগুলো ধরে ধরে যোগ করতে হবে। যোগ আমাদের 8টা সাবজেক্ট ছিল অ্যাডিশনাল সাবজেক্ট বাদে, এই সেজন্য 8 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 8 ইন্টার। আমরা 4.50 পাইছি হলো এসে এই বাদে পাইছি। অ্যাডিশনাল সাবজেক্ট বাদে আমরা 4.50 পাইছি। তো এটা আমরা মার্কস করে দিয়েছি। তো এখানে আমরা জিপিএ যে টোটাল যে জিপিএ আছে সেটা লিখব। টোটাল জিপিএ এর জন্য আমাদের এই সূত্রটাই লাগবে। ও কৃষি শিক্ষা সাবজেক্টের জিপিএটা বাইর করার জন্য আলাদা একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কৃষি শিক্ষা এর জিপিএ বের করার জন্য যে সূত্রটা সেটা হলো এই যে এই সূত্রটা, ইফ সিট, মনে করেন ওই সেলটা যদি 80 থেকে বড় হয় তাহলে, না এটা হলো এগ্রিকালচারের সূত্রটা ভুল হয়েছে, এখানে ভুল আছে। এক মিনিট, আমি এটা দেখে ঠিক করে দিচ্ছি। এই দেখেন, এখানে আজকে তো আমার ভিডিও বানানোর ওই মনেই নেই।
যাই হোক, এখানে একটা সূত্র আছে, যদি আমাদের 3 পয়েন্টের থেকে বড় অথবা সমান হয়, এখানে আমরা লিখব এই যে, এখানে আমরা লিখব ইফ সমান সমান ইফ যদি আমাদের এই সেলটা, সরি সরি আমাদের একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, দিয়েছিলাম তো তখন। এখানে আমরা যদি লিখি সমান সমান ইফ ফার ব্র্যাকেট ওপেন সমান সমান ইফ ফার ব্র্যাকেট ওপেন, এই সেলটা যদি আমাদের বড় অথবা সমান সমান হয় 3 পয়েন্ট। সরি, এক মিনিট, আমার একটা দেখতে হবে আমাকে। ওইখানে অ্যাডিশনাল সাবজেক্টের যে জিনিসটা হবে, জিনিসটা আমার একটু মনে আসছে না, সেই জন্য আমি একটু কি ভিডিও করে রাখছিলাম, সেই ভিডিওটা একটু দেখে নিতে হবে আমাকে। কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। এইখানে সমান সমান ইফ
আমাদের যদি ওই সেলটা 2 পয়েন্টের থেকে বড় অথবা 2 পয়েন্টের থেকে বড় হয় তাহলে আমাদের -2 পয়েন্ট মাইনাস যাবে, আর যদি বড় না হয় তাহলে কোনো মাইনাস যাবে না, মানে 0 0 মাইনাস যাবে। ইন্টারপ্রেস করলে 3 পয়েন্ট হচ্ছে। আমাদের সিজিপিএটা হবে এরকম, আমাদের যেই সূত্রটা করেছিলাম ওটাই হবে। এখানে লিখতে হবে সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট লেখার পরে এইগুলো সব যোগ করতে হবে। এইবার এই 3 পয়েন্টটাও যোগ করে দিতে হবে। যোগ করার পরে এবার ভাগ দিতে হবে 8 দিয়ে। ওই অ্যাডিশনাল সাবজেক্ট একটা এক্সট্রা ধরলাম, কিন্তু ভাগ দিতে হবে সে একই সংখ্যা, মানে মেন সাবজেক্ট যে কটা সেই কটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। 8 দিয়ে যদি আমরা ভাগ দিই, সরি আমরা এখানে দিই নাই, গুণ হয়ে যাচ্ছে, আমরা ভাগ দেব। এখানে ডিভাইডেড বাই হবে 8। আমাদের 4.875 আমাদের রেজাল্ট হয়েছে। আমরা এটা যদি একটু করে দিই, ডিক্রিজ করে দিই, তাহলে আমাদের 4.88 জিপি আসছে। তো আমরা এখানে একটু সুন্দর করতে পারি এই জিনিসটা, এইভাবে পুরোটা করে যদি আমরা অল বর্ডারে ক্লিক করি তাহলে এটা অল বর্ডার হয়ে যাবে। তো এবার আমাদের রেজাল্ট শিটটা দেখতে একটু সুন্দর লাগছে। তো এইভাবে আমরা রেজাল্ট শিটটা তৈরি করতে পারি। তো এরপরে এখন অনেক কিছু বাকি থেকে যায়, মার্কশিটটা বাকি রয়েছে। তো এক্সেলে এগুলোই কাজ আমাদের মূলত বেসিক কোর্সে নেওয়া হয়। তো আপনারা এই কোর্সগুলো করতে থাকেন, সবগুলো ক্লাস একসাথেই। তো আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হুম, তো এখন আমরা দেখাবো যে হলো কিভাবে এক্সেল দিয়ে স্কুল কলেজের রেজাল্ট বের করার সময় পাস ফেল, পাস নাকি ফেল এটা বের করা হয়। সাবজেক্টগুলোতে পাস হয়েছে নাকি ফেল হয়েছে এগুলো বের করা হয়। তো সেই জন্য আমরা প্রথমে এক্সেলের একটা নতুন শিট ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা এখানে সিরিয়াল নাম্বারগুলো লিখে ফেলবো। সিরিয়াল নাম্বার লেখার পরে এখানে আমরা 1 লিখবো। লেখার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আমরা শিফট ধরে চাপ, সরি,
কন্ট্রোল ধরে এখানে যদি আমরা 8 জনের টেনে দিই, মানে যত পর্যন্ত টেনে দেবো তত সংখ্যা লেখা হয়ে যাবে। তারপর এটা আমরা যদি আইডেন্ট করে দিই, তাহলে আমাদের এই লেখাটা মাঝখানে চলে আসবে। এটা সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার। তো তারপরে আমাদের স্টুডেন্ট গুলোর নাম এখানে লিখতে হবে, যেখানে এই শিটে যেভাবে লেখা আছে। তো আমাদের নামগুলো লিখে ফেলি। নেমগুলো লিখে ফেললাম। তারপরে আমাদের লিখতে হবে হলো বাংলায়, মানে সাবজেক্টগুলোর নাম। তো আমরা সাবজেক্টগুলোর নাম লিখে ফেলি, বাংলা, ইংলিশ, ম্যাথ। আমরা 4-5টা সাবজেক্টের নাম লিখি। তারপরে সাবজেক্ট, ধর্ম। তো আমরা সাবজেক্টগুলো লিখে ফেললাম। এবার এখানে কে কত মার্ক পাইছে সেগুলো র্যান্ডমলি বসিয়ে দিই। 55, 33, 10, 88, 66। বরকত ধরেন যে বাংলা এ নাম্বার পাইছে 78, ইংলিশে ফেল করছে। বরকত ছেলেটা ভালো পড়ালেখা করে না, ইংলিশে 25 পাইছে। তারপরে ম্যাথে পাইছে হলো 55, হিস্টোরিতে পাইছে 78 পাইছে, রিলিজন ধর্মতে পাইছে 69। রোহান রোহান ছেলেটা সবগুলো সাবজেক্টে পাস করছে 78। তারপরে ইংলিশে 55, ম্যাথে 78, 45, 88। 68 পাইছে এবং রিলিজিয়নে পাইছে 69। এরকম সবগুলো সাবজেক্টে তারা র্যান্ডমলি নাম্বার পাইছে। তো আমি এটাই আবার কপি করে পেস্ট করে দিই, তাহলে র্যান্ডমলি নাম্বারগুলো বসে যাবে। এখানে আরো 2 জনের নাম বসিয়ে দিয়ে 8 নম্বরে দিলাম এবং 9, আজমাতুল্লাহ, নাজমুল। তাহলে 2 জনের নাম বসিয়ে দিলাম এবং একজন শুধু হয়েছে। ঠিক আছে, 8 জনই হোক। তো 8 জনের নাম্বার আমাদের এখানে দেওয়া আছে। 8 জনের গড় নাম্বার এখানে দেওয়া রয়েছে। গড় নাম্বার বলছি, সব নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো পাস নাকি ফেল করছে
সেটা এখন বের করতে হবে। তো সেই সূত্রটা আমরা দেখে নিই শীট 1 থেকে। এই সূত্রটা ব্যবহার করতে হবে ইফ অ্যান্ড তারপরে ওই সেলটা যদি 33-এর থেকে বড় হয়, তারপরে পরের সেলটা যদি 33-এর থেকে বড় হয়, তারপরের সেলটা যদি 33-এর থেকে বড় হয়, এরকম সবগুলো সেল যদি 33-এর থেকে বড় অথবা সমান হয়, তাহলে পাস, অন্যথায় সে ফেল করবে। ফর্মুলাটা কপি করে নিই। যদিও কপি পেস্ট করলে এখানে ফর্মুলাটা কাজ করবে না, কারণ সেলগুলো আলাদা, সেই জন্য আমাদের ম্যানুয়ালি লেখাই লাগবে। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেল। পাস স্ল্যাশ ফেল। পাস স্ল্যাশ ফেল। এখন আমাদের সূত্রটা যেটা হবে, ওটাই বুঝতে পারবো। সূত্রটা হবে ইফ দেওয়ার পরে দেখে নি সূত্রটা কি ছিল। ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট and ফার্স্ট ব্র্যাকেট, ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে লিখতে হবে যে সি2 যদি বড় অথবা সমান হয় 33 থেকে, তাহলে আমাদের সি টু যদি বড় অথবা সমান হয়, তেত্রিশের বড় অথবা সমান হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের যেটা হবে সেটা হলো 33, তারপর D2 কমা D2, সরি একটা ভুল হয়ে গেছে, এখানে সমান সমানটা দিইনি। সমান সমান 33-এর থেকে বড় অথবা সমান যদি হয়, এভাবে আমরা সবগুলো সেল ধরে দিব। এইগুলো আমাদের সবগুলো ধরে ধরে দিতে হবে, যাতে আমাদের সবগুলো আসে।
যেগুলো আপনার এআই যে কন্টেন্ট তৈরি করে, এআই যে কন্টেন্ট তৈরি করে ওগুলো দেখে নেবো। তো এটা যেহেতু উনি নিজে ভিডিও করে, ওনার ওই ভিডিও দিলেই মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। দেখেন ওনার একটু বোঝায় বলেন। পাস ফেল তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। অন্যভাবে দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও দিলে শেষে আবার মনে করেন যে এটা দেখবে যে বাংলাদেশি ভিডিও টিডিও এগুলো দেখে আবার ঝামেলা করতে হবে, বুঝতে পারছেন? তবে মাঝখানে এরকম ভাবে হতো, পরে ঝামেলা হওয়ার পর তো এভাবে করা যাচ্ছে, তখন আমাদের মতো ভিডিও দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ এখন হ্যাঁ, আর উনি ওটা রেখে দিতে পারবে সারা জীবন, যে ভিডিওটা লাইক নিউজ, আর আমাদের ভিডিও হলে তো ডিলিট করে দেওয়া লাগবে, কিন্তু ঝামেলা, বুঝতে পারছেন? ডিলিট করলে হয়তো মনিটাইজেশনে পরবর্তীতে ঝামেলা যদি হয়। জি জি, ঠিক আছে। অথবা হবে ফেল। এখানে কমা হবে, কমা দিয়ে আবার দিতে হবে ডবল ইনভার্টেড কমা, FAIL, ফেল দিয়ে আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এবার যদি আমরা এখানে ক্লিক করি, যে এখানে একটা সাবজেক্টে ফেল আছে বলে এটা কিন্তু ফেল চলে আসছিল। তো আমরা যদি এখানে সবগুলো ধরে টেনে দিই, তাহলে দেখেন পাস নাকি ফেল সেটা কিন্তু চলে আসছে। তো আমরা যদি এখানে 10-এর জায়গায় আমরা যদি 40 করে দিই, তাহলে একটা যদি ক্লিক করি বাইরে, তাহলে দেখেন পাস হয়ে গেল। তো এইভাবে আমাদের মূলত 100 জন শিক্ষার্থীর কিভাবে পাস নাকি ফেল করলো সেই মার্কশিট বা রেজাল্ট শিটটা তৈরি করা যেতে পারে। তো এখানে কিছু কাজ আছে, মোট নাম্বার কিভাবে যোগ করে। 100 জন যদি শিক্ষার্থী থাকে তখন তাদের মোট নাম্বারটা আমরা কিভাবে যোগ করব। তো সেই জন্য আমরা এখানে টোটাল টোটালটা আমরা বের করব। তো টোটাল বার করার জন্য আমাদের এখানে করতে হবে, অটোসাম এর কাজটা করতে হবে। অটোসাম যদি আমরা ক্লিক করি, S2টাও ধরছে, S2টা ধরা যাবে না। S2 না ধরে G2 পর্যন্ত ধরতে হবে, কারণ S2টা ফর্মুলার। দেখেন আমাদের টোটাল কত আসছে সেটা চলে আসছে। এখানে যদি 100 জন স্টুডেন্ট থাকতো 100 জন স্টুডেন্টটাই চলে আসতো। তারপরে এভারেজ মানে গড় প্রত্যেকটা সাবজেক্টে কত করে পাইছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা বের করার জন্য এখানে আমাদের এভারেজের সূত্র ব্যবহার করতে হবে। অটো এভারেজের সূত্রটা ব্যবহার করলে আমাদের এভারেজটা চলে আসবে এটা যদি প্রেস করি তাহলে দেখেন 56 পয়েন্ট এত আসছে। এখন এখানে যদি ক্লিক করে দিই তাহলে সবাই এভারেজে কত পাইছে সেটা কিন্তু চলে আসলো। তো এইভাবেই আমাদের মূলত 100 জন হোক আর 1000 জন হোক শিক্ষার্থীর আমরা মার্কশিট বা হলো রেজাল্ট শিট তৈরি করতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন না, একই ভিডিও চলছে এবং চলবে। তো আপনারা যখন আমাদের এই মাইক্রোসফটের
বেসিক কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিলেন তখন আপনারা জানতেন না যে আমরা এত কিছু শিখাবো, কিন্তু আমরা এখন শিখাচ্ছি। এটা মনে হয়। এটা বোনাস। প্রথমে আপনারা যখন এই ইসের ভিতর আসবেন, মাইক্রোসফট এক্সেল শিটটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা হোম ট্যাবের ভিতর পেয়ে যাবেন বিভিন্ন ফন্ট। এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করলে আপনাদের লেখাগুলো চেঞ্জ হবে। এখান থেকে আপনারা বাংলা লেখার জন্য সুতনি এমজে ব্যবহার করবেন। তা বাদে অন্যান্য ফন্ট দিয়ে বাংলা লেখা যায়। তা বাদে সচরাচর আপনারা লেখার জন্য কালবারি বডি অথবা টাইমস নিউ রোম এই ফন্টটা ব্যবহার করবেন। তারপর এখানে সাইজ 11 অথবা 22 দিয়ে লিখলে ভালো হয়। তারপর এটা বোল্ড করার জন্য, এটা ইটালিক করার জন্য, এটা আন্ডারলাইন করার জন্য। আর বোল্ডের শর্টকাট এখানে লেখাই রয়েছে Ctrl+B, আর ইতালিকের শর্টকাট Ctrl+I, আর আন্ডারলাইনের শর্টকাট Ctrl+U। আর এটা হলো অল বর্ডারের জন্য, এখানে ক্লিক করলে বর্ডার দেওয়া যায়। আমরা যখন লেখাগুলো লিখে ফেলবো তখন বর্ডার দিতে পারবো। এটা হলো ফিল কালার, কালারগুলো ফিল করতে পারবো। এখান থেকে ফন্ট কালার দিতে পারবো। এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো। তো এগুলো আমাদের। আর এখান থেকে অ্যালাইনমেন্টটা একটু দেখাই। 1 2 3, আমরা এখানে যদি লিখলাম 1 2 3, এটা ছোট বড় আছে। তো আমরা যদি এটা অ্যালাইন করতে চাই তাহলে এটা এখানে ক্লিক করে যদি মাঝ বড় অ্যালাইনমেন্টে যদি সেন্টারে ক্লিক করি তাহলে সেন্টারে চলে যাচ্ছে। তো এটা হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আছে এখানে 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে, টোটাল 8 ধরনের অ্যালাইনমেন্ট আছে। এটা রাফ টেক্সট, এটা হলো মার্চ। মার্চ মানে কোনো ঘর মুছে ফেলে ওই ঘরের জায়গায় লেখার জন্য মার্চ ব্যবহার করতে হয়। তারপর আমাদের এটা হলো জেনারেল, এখান থেকে আমরা বের করতে পারি। আমাদের যদি ঘড়ির সময় অথবা নাম্বার অথবা কারেন্সি, যেমন আমরা এখানে যদি লিখি 70, এটা কি 70 টাকা না পয়সা কিছু কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমরা এইখানে 70-এর জায়গায় কারেন্সি নিয়ে আসছি, কারেন্সি নিয়ে এলাম, তখন কিন্তু এটা $70 স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইমও ইউজ করতে পারি। এইভাবে এখান থেকে আমরা নাম্বার এগুলো ইউজ করতে পারি। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, ফন্ট স্টেবিল আছে, এইগুলো আছে এখানে। তারপর আছে ইনসার্টের ভিতর আমরা টেবিল ইউজ করতে পারবো, ইলিস্ট্রেশন ইউজ করতে পারবো। তারপর আমরা এখান থেকে পিকচার ইউজ করতে পারবো। পিকচার ইউজ করার জন্য আমরা এই যে পিকচারে গেলে এখান থেকে দিস ডিভাইস, এই ডিভাইসে যতগুলো পিকচার আছে সব পিকচারগুলো চলে আসবে। তো আমরা একটা পিকচার নিলাম, ইনসার্ট করে দিলাম, পিকচারটা এখানে চলে আসছে। তো এইভাবে আমরা পিকচার নিতে পারি। অনেকগুলো পিকচারের আবার ফরম্যাট আছে, পিকচারের লেআউট আছে, পেজ লেআউট, ইনসার্ট ইনসার্ট ইনসার্টের ভিতর পিকচার নিয়ে আসা যায়, লিঙ্কস অ্যাড করা যায়, হাইপার লিঙ্কস অ্যাড করা যায়। মেলাগুলোই আছে এখানে। পেজ সেটআপ, পেজ লেআউটের ভিতর পেজ সেটআপ আছে, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, এগুলো আছে। এগুলো সব সহজ।